প্রায় ৭৫ বছর বয়সের কোঠায় পা দেওয়া মবিন সাহেব মৃত্যুশয্যায়। তার শিয়রে বসে অনবরত দোয়া ইউনুস পড়ছে পূর্ণা। বছর ৩০-এর অপরূপ সুন্দরী পূর্ণা, তার ফর্সা মুখ দুশ্চিন্তায় লাল হয়ে আছে। সেই মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছেন মবিন সাহেবের মুগ্ধতার সাথে। প্রায় ৪০ বছর দাপটের সাথে চাকরি করেছেন তিনি। তার সাথে ছিল অগাধ টাকা পয়সা, জমি জমা, ব্যবসা, বাড়ি গাড়ি। ছিল অনেক ভালোবাসা স্ত্রী সাজেদা বেগম আর ৪ ছেলে ৩ মেয়েরা ভরা সংসার। আজ কেউ নেই তার পাশে। স্ত্রী গত হয়েছেন আরও বছর ১০ আগে। কি এক কঠিন অসুখ হলো তার। দেশ বিদেশে অনেক ডাক্তার দেখিয়েছেন তাকে মবিন সাহেব। বড্ড ভালোবাসতেন যে, না আটকে রাখতে পারেননি তিনি তার ভালোবাসাকে। তাকে একা করে দিয়ে চলে গেছে সে। আর ছেলে মেয়ে যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত। মাসে পালা করে একবার ফোন, আর বছরের কোনো এক ঈদে সব ভাই বোন মিলে কয়েক দিনের জন্য ঘুরে যাওয়া। এতেই তাদের কর্তব্য পালন হয়ে যায়। এই বিশাল ৩ তলা বাড়ির মধ্যে বুড়ো বাপকে একা ফেলে রাখত তারা। অস্বাভাবিক কিছু মনে করে না। সেবার তাদের মা মারা যাবার পরের দিন ছেলে মেয়েরা বাবাকে মিটিংয়ের এক পাশে ফেলে তর্ক বিতর্ক শুরু করে দেয়। ছোট মেয়ে প্রিয়তা বলে, আমি কিভাবে এখন বাবাকে আমার বাসায় রাখবো বলো? রুহির বাবার ছোট চাকরি, তার উপরে বাসাটাও বড্ড ছোট রে। বড় আপা, তুই নে না বাবাকে তোর বাড়ি। তোর তো কত বড় ফ্ল্যাট। এক পাশে জবুথবু হয়ে বসে থাকা মবিন সাহেব একটু মুচকি হাসলেন। প্রিয়তার স্বামী মোটেই ছোট চাকরি করে না। আর তার বাসাটাও বেশি ছোট কিনা, মাত্র ২,২০০ বর্গফিটের। বাবাকে না নেওয়ার কত অজুহাত। বড় মেয়ে চিত্রা চোখ কপালে তুলে বলল, এটা কোনো কথা বললি প্রিয়তা? এক বাচ্চার মা হলি, এখনো বুদ্ধি হলো না তোর? তোর দুলা ভাইয়ের মা বাবা যে প্রায় আমার বাড়ি এসে থাকে, সে কি ভুলে গেলি তুই? এর মধ্যে বাবা কিভাবে অ্যাডজাস্ট করবে তুই বল? মবিন সাহেব আবার একটু হাসেন। তার বড় মেয়ে রুক্ষ ব্যবহারের জন্য। তার শ্বশুর শাশুড়ি প্রায় বছর ৪ হলো ছেলের বউয়ের সাথে যোগাযোগই করেন না। বড় ছেলে সাব্বির গলা খাকারি দিয়ে বলল, দেখ, আমি তো আমাদের বাড়িতে নিতেই পারি বাবাকে। তোদের ভাবিও বাবাকে অনেক শ্রদ্ধা করেন। কিন্তু আমরা দুইজনই যে চাকরিজীবী, বাচ্চাগুলো স্কুল প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকে। বাবা আমার বাড়ি গেলে বোর ফিল করবে রে ভীষণ। মবিন সাহেব একে একে তার সব ছেলে মেয়েদের কথাই শুনলেন। সবারই কিছু না কিছু সমস্যা আছে বাবাকে নেওয়ার জন্য। হবে নাই বা কেন? বুড়ো মানুষের ভার কেই বা নিতে চায়? নিচের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস ফেললেন তিনি। কেন যে তার সঙ্গী তাকে একা করে চলে গেল? তারপর মাথা উঠিয়ে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোমরাই তো সব বললে, এবার আমি কিছু বলি? ছেলেমেয়েরা একটু ভয়ই পেল এবার। বাবা নিজে থেকে কারো বাসায় উঠতে চায় না তো আবার? কে হতে পারে সে? মবিন সাহেব একটু হেসে বললেন, এত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি তোমাদের। আমি তোমাদের বাবা। আমি সবই বুঝি। আমি আর তোমাদের মা অনেক আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে কেউ একজন না থাকলে অন্যজন কোথায় থাকবে। ছেলেমেয়েরা অবাক হয়ে বাবার দিকে তার সিদ্ধান্ত শোনার জন্য তাকিয়ে থাকলো। মবিন সাহেব ভারী কণ্ঠে বলা শুরু করলেন, আমি আর তোমাদের মা অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম যে কেউ একজন আরেকজনকে ছেড়ে চলে গেলে অন্যজন এই বাড়িতেই থাকবে। সেই কথাটা তোমাদের আমি জানিয়ে দিতাম আগে। কিন্তু তোমরা যে তোমাদের মা মারা যাওয়ার পরদিনই আমার থাকার জায়গা নিয়ে এত চিন্তা শুরু করে দেবে, এটা বুঝতে পারিনি। আমি তোমাদের কারো বাড়িতেই যাব না। তোমাদের মায়ের শেষ স্মৃতি নিয়ে এই বাড়িতেই থাকবো। তাও ভালো, এই সুযোগে তোমাদের চেহারাটা চেনা হয়ে গেল। তোমরা যে আমাকে নিয়ে অনেক চিন্তা করো, এটা ভেবেও ভালো লাগলো। শেষ এর কথাটা মবিন সাহেব একটু ব্যঙ্গ করেই বললেন। তার কথা শেষ হওয়া মাত্রই তার ছেলেমেয়েরা হাহাকার করে উঠল। তারা কিছু বলবে তার আগেই মবিন সাহেব তাদের থামিয়ে দিয়ে বললেন, তবে এটা ঠিক, আমরা এটাও পরিকল্পনা করে রেখেছিলাম যে যে বেঁচে থাকবে সে কিভাবে সব সম্পত্তি সব ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এই কথা বলে মবিন সাহেব আবার একটু হাসলেন। এবার সব ছেলেমেয়েরা একটু নড়ে চড়ে বসলো। সবার আগে মেজো মেয়ে জয়িতা বলল, বাবা, এটা তুমি কেমন কথা বলো? আমি থাকতে তুমি কেন একাই বড় বাড়িতে থাকবে? আমার বাড়িতে থাকবে তুমি। তোমার বাকি ছেলেমেয়েরা তোমাকে না নিলেও আমি তোমাকে অবশ্যই নেব আমার বাড়ি। জয়িতার কথা শেষ না হতেই বাকি ছেলেমেয়েরা হৈ হৈ করে উঠল। ছোট ছেলে শরণ বলল,
আরে আমি তো বাবাকে নিতেই পারি, বাসা ছোট হলেও একটা রুম তো এক্সট্রা পড়েই থাকে। আমি অফিসে চলে যাওয়ার পর তোমার বৌমা তো বাচ্চাটাকে নিয়ে সারাদিন একাই থাকে, তুমি গেলে তার ভালোই লাগবে। এভাবে সব ছেলে মেয়েরাই এখন বাবাকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। মবিন সাহেব জানতেন এমনটাই হবে। সে মনে মনে বলে, তুমি কেন আমার আগে চলে গেলে বলো তো? যাদের জন্য জীবন ব্যয় করলাম, তুমি আর আমি যেই স্বপ্ন দেখলাম সোনার সংসারের, আজ সম্পত্তির কাছে সেই স্বপ্ন চুরমার হয়ে গেল। মবিন সাহেবের সামনেই ছেলেমেয়েরা ঝগড়া শুরু করে দিল, কে বাবাকে বাড়ি নেবে। মবিন সাহেব সবাইকে থামিয়ে বললেন, তোমরা চুপ করো, নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমার যা সিদ্ধান্ত শোনানোর শোনানো হয়ে গেছে। আমার অবস্থা আল্লাহর রহমতে এতটাও খারাপ না যে তোমাদের সিদ্ধান্ত মতো চলতে হবে। এই বলে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। ছেলেমেয়েরা মাথা নিচু করে বসে থাকলো। তারপর চলে গেছে 8 বছরের মতো। তারপর একদিন মবিন সাহেবের দূর সম্পর্কের এক চাচি এলেন মবিন সাহেবকে দেখতে, তার ডিভোর্সি মেয়েকে নিয়ে। কম বয়সে মেয়েকে বিয়ে দিয়েছিলেন ধনী ঘর দেখে, কিন্তু মেয়ের কপাল ছিল পোড়া। জামাই ছিল নেশাগ্রস্ত রোগী, প্রায় রাতে নেশা করে এসে বউকে প্রচুর মারতো আর অকাথ্য ভাষায় গালাগালি করত। অথচ সেই বাড়ির লোক কোনোভাবেই ছেলের দোষ দিত না, সব দোষ নাকি বউয়ের। সে নাকি তার বরকে ভালো করতে পারেনি। মেয়ে বাড়ি এসে মাকে বলতো, মা আমি আর ওই বাড়ি ফিরে যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। এদিকে তার বাপের বাড়ির অবস্থাও শোচনীয়, দিন আনে দিন খায়, আরও অনেকগুলো ভাই বোন। বুঝিয়ে শুনিয়ে মেয়েকে আবার সেই বাড়ি ফিরিয়ে দিয়ে আসা হতো। এভাবেই চলছিল। এরই মধ্যে এক ঝড় বৃষ্টির রাতে তার বর নেশা করে এসে নির্মমভাবে মারধর করে তাকে। এতটাই অত্যাচার করে যে সবাই ভেবেছিল এবার বোধহয় বউটা মরেই যাবে। তারা কোনো পুলিশ কেসের ঝামেলাতে যেতে চায় না, তাই সে রাতেই তারা তাদের নিজেদের গাড়িতে করে মৃত প্রায় মেয়েকে তার বাপের বাড়ি ফেলে যায়। এরপর ডিভোর্স হয়ে যায় কয়েক মাসের মধ্যে। অপরূপ সুন্দরী হওয়াতে বাড়িতে মেয়েকে রাখা আরও সমস্যা হয়ে যাচ্ছিল তাদের। একে তো গরিব ঘরের মেয়ে, তার উপরে ডিভোর্সি। সবাই বাজে নজরে দেখা শুরু করে মেয়েকে। না পেরে মবিন সাহেবের বাড়ি নিয়ে আসে তাকে। বাবা মবিন, জানি আমরা তোমার অনেক দূরের আত্মীয়, আমাদের হয়তো ভালো করে চিনতেও পারবে না তুমি, কিন্তু বাবা এই মুহূর্তে তুমি ছাড়া আর কোথায় মেয়েটাকে নিয়ে যাব আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই বলে কাঁদতে লাগলেন মবিন সাহেবের চাচি। সব শুনে মবিন সাহেব বললেন, দেখুন আমার অনেক বয়স হয়েছে, স্ত্রী মারা গেছে বেশ কিছু বছর আগে। ছেলেমেয়েরাও সবাই দূরে, কাজের লোক অনেক আছে, কিন্তু রাতে কেউ থাকে না। 24 ঘন্টা একজন দেখাশোনা করার মতো মানুষ আমার দরকার। কিন্তু সব থেকে বড় কথা, আমি একজন বিপত্নিক মানুষ, একা থাকি। আপনার যুবতী মেয়ে আমার সাথে থাকলে সমাজের মানুষ কি বলবে? আমার ছেলে মেয়েরাই বা কিভাবে নেবে বিষয়টা? আপনি বরং আপনার মেয়েকে নিয়ে যান। আমি মাসে মাসে কিছু টাকা পাঠাবো, তাতে ভালো মতো চলে যাবে আপনাদের, আশা করি। মবিন সাহেবের চাচি আলেয়া বানু আস্তে আস্তে বললেন, বাবা সে আমার দিন আনি দিন খাই, মেয়েটারও 2 মুঠো ভাত হয়ে যাবে, টাকার দরকার নেই আমাদের। সেদিন চেয়ারম্যানের ছেলে হুমকি দিয়ে গেছে মেয়েকে তুলে নিয়ে যাবে, কিন্তু বিয়ে করবে না। জানি না পোড়া কপালি মেয়েটার কি হবে। এই বলে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে উঠে গেলেন তিনি। তার শেষ কথাটায় চমকে উঠলেন মবিন সাহেব। একটা মেয়েকে তুলে নিয়ে যাবে, এটা শুনেও মা কত অসহায়, কিছুই করতে পারছে না। কোনো উপায় না পেয়ে তার দুয়ারে এসেছিল, আর সে ফিরিয়ে দিয়ে দিল। নিজের মধ্যে খুব অপরাধবোধ কাজ করছিল তার। কি মনে করে তিনি ডাক দিলেন আলেয়া বানুকে, চাচি দাঁড়ান, আপনার মেয়ে কোথায়? আলেয়া বানু তার মেয়েকে গেটের বাইরে দাঁড়িয়ে রেখে এসেছিলেন। মবিন সাহেবের কথা মতো দারোয়ান যেয়ে তাকে ডেকে আনলো। মবিন সাহেব একটু ধাক্কা মতো খেলেন তাকে দেখে। এত সুন্দরী একটা মেয়ে, কিভাবে তার স্বামী তাকে এভাবে মারতে পারে? আসলে এই মেয়ের তার গ্রামে থাকা মুশকিল হওয়ারই কথা। কাঁচা হলুদ রঙের সস্তা শাড়িটাতেও যেন তাকে পরীর মতো লাগছে। মবিন সাহেব ভেবে পেলেন না কি বলবেন। অনেকক্ষণ চুপ করে থেকে তার দিকে তাকিয়ে বললেন, কি নাম তোমার? মেয়েটি মাথা উঁচু না করে আস্তে করে বললেন, পূর্ণা। সেই দিন ওই ফুলের মতো মেয়েটার মুখের দিকে তাকিয়ে তাকে ফিরিয়ে দিতে পারেননি মবিন সাহেব। অদ্ভুত এক মায়া এসে ভর করেছিল তার মেয়েটার জন্য। না সেই মায়াতে কোনো কামুকতা ছিল না, না তো ছিল করুণা। সত্যি এক মায়ায় জড়িয়ে পড়েন তিনি পূর্ণা নামক মেয়েটার প্রতি। পূর্ণার মায়েরও যেন শান্তি হলো। এই বৃদ্ধ কিবা এমন ক্ষতি করবে তার মেয়েকে?
নিজেরই কোনো ক্ষমতা নেই, বরং মেয়েটা এখানে এসে দুই বেলা পেট ভরে খেতে তো পারবে। আর সবচেয়ে বড় যেটা হবে, অন্তত সম্মানের সাথে বাঁচতে পারবে। যদি চেয়ারম্যানের ছেলে সত্যিই মেয়েটাকে উঠিয়ে নিয়ে যায়, তাহলে সমাজ তাদের এক ঘরে করে দেবে। ছোট ছোট আরও মেয়েরা আছে, তাদের বিয়ে হবে না। সব দিক বিবেচনা করে আলেয়া বানু আর দুইবার ভাবলো না মেয়েকে এখানে রেখে যেতে। শুধু যাওয়ার আগে মেয়েটার মাথায় হাত দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দে মা, তোর নিরাপত্তার জন্য এর চেয়ে ভালো পথ আমার কাছে আর খোলা ছিল না। সত্যি বলতে সেদিন পূর্ণাও চাচ্ছিল না এই বিপত্নিক পৌর মানুষটার কাছে একদম ফাঁকা একটা বাড়িতে পড়ে থাকতে। বাড়ি তো নয়, যেন প্রাসাদ। এত বড় বাড়িতে কেউ নেই এই বুড়োটা ছাড়া। কিন্তু ভাগ্যের পরিহাসের কথা ভেবে সেদিন একটা কথাও বলেনি পূর্ণা মাকে। ঘাড় শক্ত করে মাটির দিকে তাকিয়ে কোনো রকমে চোখের পানি সংবরণ করে সে। আলেয়া বানু আঁচলে মুখ চেপে কাঁদতে থাকে। মবিন সাহেব বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। বুকে দুই হাত বেঁধে মা মেয়ের কান্না দেখে সে। পূর্ণার মুখের দিকে তাকিয়ে সেদিন মবিন সাহেব বুঝতে পারেন কি চলছে মেয়েটার মনের মধ্যে। সে বা কী করবে, সে তো তাদের আসতেও বলেনি, আর থাকতেও বলছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন তিনি। আলেয়া বানু চলে যাওয়ার পরে শুধু তিনি শান্ত স্বরে বললেন, দোতলার দক্ষিণের ঘরটা তুমি নিতে পারো, মনে হয় ভালো লাগবে তোমার। আর কিছু প্রয়োজন হলে একটু পর জালাল আসবে, ওই বাজার সদাই করে, ওকে বলতে পারো। এই বলে সাথে সাথে ওই জায়গা প্রস্থান করেন মবিন সাহেব। পূর্ণা ঠায় দাঁড়িয়ে থাকে শূন্যের দিকে চোখ মেলে। 2টা বছর পেরিয়ে গেছে। তারপরে পূর্ণা ভেবেছিল এই বুড়োর সাথে বেশি দিন থাকতে পারবে না সে। কিন্তু কিভাবে আস্তে আস্তে এই বাড়িটাকে এত আপন করে নেওয়া শুরু করলো সে নিজেই জানে না। সেদিনের কথা ভেবে মুচকি হাসে মবিন সাহেব পূর্ণার দিকে তাকিয়ে। সেই হাসি দেখে পূর্ণা ফুপিয়ে ওঠে। আপনি হাসছেন? আপনার এই কষ্ট দেখে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আর আপনি হাসছেন? উফ, জালালটা এখনও আসছে না, কোনো ডাক্তার নিয়ে কত দেরি করছে। পূর্ণার উৎকণ্ঠা দেখে আবারও হাসে মবিন সাহেব। মেয়েটা এত মায়ায় জড়িয়ে রেখেছে কেন তাকে? মবিন সাহেবের খুব বলতে ইচ্ছে করছে, পূর্ণা তোমাকে সুন্দর লাগছে, কিন্তু তিনি বলতে পারছেন না। ক্রমেই তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। হঠাৎ দরজার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত হয়ে ওঠে তার। ওদের এখানে কে আসতে বলেছে পূর্ণা? মবিন সাহেবের কথা বলতেও কষ্ট হচ্ছে, তবুও গলার স্বর যথাসম্ভব শক্ত করে বললেন তিনি। প্রায় বছর 2 হলো ছেলে মেয়েদের সাথে কোনো যোগাযোগ নেই মবিন সাহেবের। শুধুমাত্র একটাই কারণ, তা হলো পূর্ণা। সেবার পূর্ণা এই বাড়িতে আসার পরের দিনই সব ছেলে মেয়েরা এসে আবার ভিড় করে তার বাড়িতে। বাবাকে সবার মধ্যে বসিয়ে একের পর এক জেরা করা শুরু করে তারা। বড় মেয়ে চিত্রা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা এটা কি কাজ করলে তুমি এই বয়সে এসে? তোমার জামাইয়ের সামনে আমার মান সম্মান থাকলো না আর কিছু। তোমাকে আমাদের চিনতেই কষ্ট হচ্ছে বাবা। মবিন সাহেব অবাক হয়ে বললেন, তোমাদের বাবা কি এমন কাজ করেছে মা, যার জন্য তোমার স্বামীর সামনে মান সম্মান থাকছে না? ঝাঁঝিয়ে ওঠে মেজো মেয়ে জয়িতা। বুঝতে পারছো না বাবা কি করেছো তুমি? সত্যিই বুঝতে পারছি না আমি। কি নিয়ে তোমরা এভাবে মিটিং বসিয়েছো? এই ফকিরের ঘরের মেয়েটাকে কেন বাড়িতে এনে তুলেছো বাবা? তাও আবার সেই বাড়িতে যেখানে কিনা তুমি একা থাকো। অন্য কাজের লোক থাকলেও না হয় হতো, তুমি একটা বিপত্নিক পুরুষ, তোমার বাড়িতে এমন একটা যুবতী মেয়ে কেন থাকবে? ছেলে মেয়ের কথায় হতভম্ব হয়ে যান মবিন সাহেব। বাবার সাথে এ কিভাবে কথা বলছে তার ছেলে মেয়ে? এই শিক্ষা দিয়েছেন তিনি কখনো তাদের? মুখ সামলে কথা বলো জয়িতা, এ কিভাবে কথা বলছো তুমি? এবার মুখ খোলে ছেলে সাব্বির। বাবা জয়িতা যা বলেছে ভুল কি বলেছে? এসব মেয়েদের চেনো তুমি? সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয় এরা। তোমাকে তার দারিদ্রতার আর অসহায়তার কথা বলে এখানে এসে জুটেছে, আর তুমিও শুনে গলে গিয়েছো। এরা কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি ভাবতেও পারবে না। কবে না তোমার গলায় পাড়া দিয়ে সব সম্পত্তি লিখে নিয়ে চলে যায়। ভ্রু সোজা করে বসলেন এবার মবিন সাহেব। হালকা হেসে বললেন, ওহো, এতক্ষণ আজকের মিটিংয়ের আসল উদ্দেশ্য বুঝলাম। তোমরা আমাকে নিয়ে নয়, বরং এই সম্পত্তি নিয়েই ভয় পাচ্ছ। পাছে পূর্ণা আমাকে মেরে ফেলে এই সম্পত্তি নিয়ে চলে না যায়। ছোট মেয়ে প্রিয়তা বাবার কথা শেষ না করতেই হৈ হৈ করে উঠল। বাবা এসব কি বলছো তুমি? সম্পত্তির জন্য কেন হবে? তুমি আমাদের বাবা, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদের। আর তাছাড়া এই এলাকায় তোমার একটা আভিজাত্য আছে, সম্মান আছে। এই বৃদ্ধ বয়সে ফাঁকা বাড়িতে একটা যুবতী মেয়ে নিয়ে থাকলে মানুষে কি বলবে? বেশ, তাহলে তোমাদের মধ্যে কেউ এসে থাকো আমার সাথে। আমার 7টা ছেলে মেয়ে, কেউ না কেউ এসে তো থাকতেই পারো আমার সাথে।
তাহলে পূর্ণাও থাকতে পারবে, আবার মান সম্মানও নষ্টের ভয় থাকবে না। ওহো, আরও একটা ব্যাপার, সব সম্পত্তি ঠিকঠাক থাকবে, বেহাত হবার ভয়ও থাকবে না, কি বলো? এবার সব ছেলেমেয়েরা মাথা নিচু হয়ে যায়, কেউ কোনো কথা বলতে পারে না। শোনো আমার আদরের সন্তানেরা, তোমাদের বাবা এতটাও নারী সঙ্গের প্রতি লোভী হয়ে যায়নি যে একটা অসহায় মেয়ের সুযোগ নিয়ে তাকে ফাঁকা বাড়িতে রাখবে। যদি তাই হতো, অনেক আগেই তোমার মা চলে যাওয়ার পর আমি বিয়ে করতে পারতাম। পূর্ণা অনেক সমস্যার মধ্যে আছে, আমি এখানে থাকতে না দিলে জানি না কি হতো ওর সাথে। তাই এই নিয়ে আর কোনো কথা তোমরা বলবে না। ও এখানেই থাকবে, এই বাড়িতে। ও দোতলায় আর আমি নিচতলায়। বাবা, তাহলে তোমাকেও বেছে নিতে হবে যে কোনো একটা দিক, হয় আমাদের, না হয় ওই ফকিরের ঘরের মেয়েটাকে। দেখো তুমি কি করবে। স্তম্ভিত হয়ে বসে থাকেন মবিন সাহেব। তার বিশ্বাস করতে কষ্ট হয় এরা তার ছেলে মেয়ে। 2 ফোঁটা নোনা জল বেরিয়ে আসতে চায় চোখ দিয়ে। কোনো মতে চশমাটা খুলে চাদরের কোনা দিয়ে পরিষ্কার করে নেন চশমাটা। এরপর উঠে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বললেন, পূর্ণা এখানেই থাকবে, তাতে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে না চায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এই বলে তিনি সাতজোড়ার আগাম্বিত দৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে যান ঘর থেকে। সেই দিন থেকে ছেলে মেয়েদের সাথে সব যোগাযোগ বন্ধ হয়ে যায় মবিন সাহেবের। তিনি ভেবেছিলেন তার ছেলেমেয়েরা বোধহয় পারবে না তার সাথে কথা না বলে, দেখা না করে থাকতে। যতই হোক ছেলে মেয়ে তো। তিনি রোজ অপেক্ষা করে থাকতেন তাদের একটা ফোনের জন্য, নাতি নাতনিগুলোকে দেখার জন্য। কিন্তু না, ছেলে মেয়েদের মধ্যে কেউ তাকে সামান্য একটা ফোন এই 2 বছরে করেনি। পূর্ণা কাঁদতো আর বলতো, আমি অভাগী, আসলেই আমি অভাগী। আমার জন্য এই সোনার সংসার শেষ হয়ে গেল। আপনার পায়ে পড়ি, আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে আপনার ছেলে মেয়েদের সাথে আবার যোগাযোগ করুন। একটা বাইরের মেয়ের জন্য কেন ওনাদের সাথে সম্পর্ক শেষ করবেন আপনি? মবিন সাহেব শান্ত থাকতেন, ধীর কণ্ঠে পূর্ণাকে বলতেন, তোমার জন্য যে আমি ছেলে মেয়েদের সাথে সম্পর্ক শেষ করেছি তা নয়। ওরা কিভাবে তাদের বাবাকে অবিশ্বাস করতে পারলো? কিভাবে ভাবলো তাদের বাবা ফাঁকা বাড়িতে একটা অসহায় মেয়ের সুযোগ নেবে? তারা মুখে না বললেও তারা এই ইঙ্গিতই দিয়েছে, তা স্পষ্ট বুঝতে পেরেছি আমি। এই নিয়ে আর কোনো কথা বলবে না তুমি। মুখে মবিন সাহেব যাই বলতেন, তার অন্তর যে তার ছেলে মেয়েদেরকে একটাবার দেখার জন্য ছটপট করত তা পূর্ণা ঠিকই বুঝতো। কিন্তু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না তার। সেই যে বছর 2 পেরিয়ে গেছে ছেলেমেয়েরা এই বাড়ি ছেড়েছে, এতদিন কেউ আসেনি এই বাড়ি। আর মৃত্যুশয্যায় শুয়ে এতদিন পর ছেলে মেয়েদের দেখে সেই পুরনো কথা মনে পড়ে গেল তার। কি বলছি পূর্ণা, কথা কানে যাচ্ছে না? কে আসতে বলেছে ওদের এখানে? পূর্ণা মাথা নিচু করে দাঁড়িয়েই আছে। সে যদি এখন বলে সে নিজেই জালালকে দিয়ে ওদের খবর পাঠিয়েছে যে তাদের বাবা অসুস্থ, তাহলে যে মানুষটা আরও বেশি অসুস্থ হয়ে পড়বে রাগে। সে ফোন দিলে তারা জীবনেও আসতো না, এটা সে জানে। তাই বুদ্ধি করে জালালকে দিয়েই ফোনটা করিয়েছে। বাবা, কি বলছো তুমি? তুমি অসুস্থ আর আমরা দেখতে আসবো না? একটাবার জানাবে না তুমি যে এমন অসুস্থ তুমি? পূর্ণা, ওদের বলে দাও যে বাবাকে একটা সামান্য কারণে ওরা 2টা বছর দেখতে আসা দূরে থাক। বাবা বেঁচে আছে না মরে গেছে জানার প্রয়োজন মনে করেনি, একটা ফোন পর্যন্ত করেনি। সেই বাবার অসুস্থতায় তাদের আসার কোনো দরকার ছিল না। এই মেয়ে, তোমার কি মাথার সমস্যা? এই অবস্থায় বাবাকে বাড়িতে কেন রেখেছো? দেখছো না নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে ওনার? অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, হাসপাতালে ভর্তি করতে হবে। আর তুমি সেই ব্যবস্থা না করে বাড়িতে এভাবে ফেলে রেখেছো। সাব্বিরের কথায় পূর্ণা কিছু বলতে যাবে তার আগেই প্রিয়তা বলল, আরে ভাইয়া, বুঝিস না, এই মেয়ে তো চায় যে বাবা তাড়াতাড়ি মারা যাক, যাতে এই বাড়ির মালকিন হয়ে বসতে পারে সে আমাদের অনুপস্থিতিতে। দেখিস না বাবা অসুস্থ, আমাদের একবার জানায়নি পর্যন্ত। জালালের কাছ থেকে জানতে হলো আমাদের। আর 2টা বছর আমাদের সাথে বাবাকে যোগাযোগ করতে দেয়নি ও। আমাদের বাবা কি এরকম? একটা দিন আমাদের সাথে কথা না বললে বাবা অস্থির হয়ে যেত। সেই বাবা কি না 2টা বছর আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। এই মেয়ে সাক্ষাৎ ডাইনি, এই বলে রাখলাম। নিশ্চয়ই বাবাকে জাদু করে রেখেছে। মবিন সাহেবের মুখ রাগে লাল বর্ণ ধারণ করেছে। তার শরীরের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। তার ইচ্ছা করছে উঠে যেয়ে মেয়েকে একটা চড় মারতে, কিন্তু তার কথা বলার শক্তিই কমে যাচ্ছে আস্তে আস্তে। তার অবস্থার দিকে ছেলে মেয়েদের কারো খেয়াল না থাকলেও পূর্ণা ঠিক খেয়াল করে। ছুটে যেয়ে তার মুখের ঘাম মুছে দিয়ে বলে, ওরা আমাকে যা বলে বলুক, আপনি রেগে যাবেন না দয়া করে। একটু ধৈর্য ধরুন, জালাল এক্ষুনি আসবে, কিচ্ছু হবে না আপনার। সেদিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেমেয়েরা। এরপর উঠে দাঁড়িয়ে পূর্ণা বলে,
দেখুন, আপনাদের যা বলার আমাকে বলুন, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু আমি আপনাদের কাছে হাত জোড় করছি, এই অসুস্থ মানুষটার সামনে এসব বলবেন না আপনারা। ওনার শরীর অনেক খারাপ, এগুলো শুনতে পারবেন না উনি। এদিকের হাসপাতালগুলোতে উন্নত কোনো চিকিৎসা নেই, ওনাকে শহরের হাসপাতাল নিতে হবে। কিন্তু ওনার শরীরের এই অবস্থায় এখনই সেখানে নিলে ঝুঁকি হয়ে যাবে। তাই জালালকে দিয়ে শহরের ডাক্তারকে এখানে আনাচ্ছি, সাথে অক্সিজেন সিলিন্ডার আর একজন নার্স। শরীরটা এই অবস্থা থেকে কিছুটা উন্নত হলে তখন শহরের হাসপাতালে নিয়ে যেতে পারবো। আপনারা দয়া করে ভুল বুঝবেন না আমাকে। চিত্রা মুখ বাঁকিয়ে বলল, হয়েছে, থাক, আর ঢং করতে হবে না। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ছেলে মেয়েদের থেকে একটা বাইরের মেয়ের দরদ একদম উতলিয়ে পড়ছে আমাদের বাবার জন্য। তোমাকে এত চিন্তা না করলেও চলবে, আমাদের বাবা আমরা বুঝবো। এতদিন যা করেছো করেছো, আমরা দেখতেও আসিনি। বাড়িটাকে একদম নিজের মনে করে মালকিন সেজে বসে আছো, কিন্তু এখন আমরা এসে গেছি, আমরা যা বলবো তাই হবে। আমাদের বাবা, তার সম্পর্কে আমরাই সিদ্ধান্ত নেব কোনটা তার জন্য ভালো হয়, তুমি নও। আমরা গাড়ি নিয়ে এসেছি, এখনই বাবাকে শহরে নিয়ে যাব আমরা। শহরের সব থেকে ভালো চিকিৎসা আমরা তার জন্য রাখবো। এই তোরা কি বলিস? হ্যাঁ বড় আপা, একদম ঠিক বলেছো তুমি। আর দেরি করা ঠিক হবে না, প্লিজ আপনাদের দোহাই লাগে এমনটা করবেন না। আপনাদের বাবার জন্য সিদ্ধান্ত আপনারাই নেবেন, কিন্তু ওনার এই অবস্থায় এখনই ওনাকে বাড়ি থেকে বের করবেন না। ডাক্তার আসুক, দেখুক এসে, তারপর উনি যা বলবেন তাই করবেন। আমি কিচ্ছু বলবো না। ওরা রেগে যেয়ে কিছু বলতে যাবে তার আগেই ডাক্তার নিয়ে ঘরে ঢুকলো জালাল। কি ব্যাপার, রোগীর ঘরের মধ্যে এত ভিড় আর হট্টগোল কেন? মবিন সাহেবের মেজো ছেলে সাকিব বলল, আপনি ডাক্তার? কোথাকার ডাক্তার আপনি? নাম কি? এমবিবিএস ডাক্তার তো? আজকাল এসব মফস্বলে হাতুড়ে ডাক্তারে ভরা, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। অবাক হয়ে সেদিকে তাকালো ডাক্তার সাহেব। পূর্ণার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, এরা কারা? আগেও মবিন সাহেবের চিকিৎসা করতে এখানে এসেছি আমি, এদের তো দেখিনি। ওনারা মবিন সাহেবের ছেলে মেয়ে। আপনি প্লিজ ওনাদের কথায় কিচ্ছু মনে করবেন না, আপনি আসুন, ওনাকে দেখুন। ওনারা সাহেবকে শহরে নিয়ে যেতে চাচ্ছেন, হাসপাতালে। আমি ওনার শরীরের অবস্থা দেখে ওনাকে যেতে বাধা দিয়েছি। ডাক্তার এসে শঙ্কিত মুখ করে মবিন সাহেবের পাশে বসলেন। কিছুক্ষণ চেক আপ করার পর তার মুখটা মলিন হয়ে গেল। পূর্ণা ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে ডাক্তার সাহেব? ওনাকে কি হাসপাতালে ভর্তি করতে হবে এখনই? ম্যাডাম, ওনার পালস রেট আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি ভালো কিছু মনে করছি না এটা। এবার হৈ হৈ করে উঠল মবিন সাহেবের সব ছেলেমেয়েরা। পারলে এক্ষুনি পূর্ণাকে চেপে ধরে। সেদিকে কোনো খেয়াল নেই পূর্ণার। সে স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে মবিন সাহেবের দিকে। তার কিছু হয়ে গেলে কিভাবে বাঁচবে সে? মবিন সাহেব মারা গেলেন ভোর 4:35-এ। শেষ মুহূর্তে তার ভীষণ শ্বাসকষ্ট উঠেছিল, কোনোভাবেই তিনি কথা বলতে পারছিলেন না ঠিকমতো। পূর্ণা এই পুরোটা সময় মবিন সাহেবকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেনি। তার হাত ধরেই বসেছিল, আর মাঝে মাঝে এই করিডোর থেকে ওই করিডোর ছুটেছে ডাক্তার ডাকার জন্য। কখনো স্যালাইন বা জরুরি ওষুধ কিনতে ছুটেছে ফার্মেসিতে। মবিন সাহেব একটু সময়ের জন্য তাকে যেতে দেবেন না। পূর্ণা তখন 4 ছেলেকে অনুরোধ করছে, দয়া করে এই ওষুধটা এক্ষুনি এনে দিন, না হলে যে দেরি হয়ে যাবে অনেক। মেয়ে জয়িতা মুখ বাঁকিয়ে বলল, কেন, তুমি যাও না? সবই তো একাই করলে, এখন আমার ভাইদের কেন বলছো? আমাকে যে আপনাদের বাবা ছাড়তে চাচ্ছেন না। ইস, ঢং দেখে বাঁচি না। বাবা আমাদের দরদ ওনার বেশি। যাও গিয়ে ওষুধ আনো। পূর্ণা উপায়ন্তর না পেয়ে পূর্ণা ছুটে গেছে ওষুধ আনতে, কিন্তু এত করেও শেষ রক্ষাটা আর হলো না। পূর্ণা তখন পাগলের মতো ছটপট করছিল, আর এদিক সেদিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন মবিন সাহেব। তার চোখে ভালোবাসা, স্নেহ আর মমতা। পূর্ণা, আপনি কথা বলবেন না দয়া করে, আরও কষ্ট হবে আপনার। ডাক্তার নিষেধ করেছে এখন আপনাকে কথা বলতে। পূর্ণা যদিও মুখে বলল কথাটা, কিন্তু তার মন চাচ্ছিল মানুষটা অনেক কথা বলুক, অনেক গল্প করুক আগের মতো। তার প্রথম ভালোবাসার কথা, তার দাপটের সাথে করা চাকরির কথা, ছেলে মেয়েদের শৈশবের কথা সব বলুক। পূর্ণা মুগ্ধ হয়ে শুনতে চায় সেসব কথা। আমাকে একটু বলতে দাও পূর্ণা, না হলে সারা জীবন আফসোস করবে। চমকে উঠে তাকায় পূর্ণা সেদিকে। কি বলছে উনি? সারা জীবন আফসোস করতে হবে মানে? কি বলছেন আপনি?
আফসোস করতে হবে মানে কি? আজকের পর থেকে তুমি চাইলেও আর আমার এই বকবক শুনতে পারবে না। আর্তনাদ করে ওঠে পূর্ণা। এসব কি বলছেন আপনি? শরীর খারাপ লাগছে আবার? একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। উঠে ছুটে যাচ্ছিল সে। হঠাৎ পেছনে টান অনুভব করায় ঘুরে তাকায় সে। পূর্ণার আঁচল ধরে বসেছেন মবিন সাহেব। বুকটা মোচড় দিয়ে উঠল পূর্ণার। বসো পূর্ণা, এত ব্যস্ত হতে হবে না, আমার কথাটা শোনো। এরপর ডাক্তার ডাকতে যাও তুমি। বিস্ফোরিত চোখে সেদিকে তাকিয়ে থাকে পূর্ণা। কোনো দিকেই কোনো মন নেই তার। মানুষটার কিছু হবে না তো? আমি জানি পূর্ণা, আমার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তোমাকে। আমার ছেলে মেয়েদের কাছে কটু কথা শুনতে হয়েছে। তবুও তুমি আমাকে ছেড়ে যাওনি। আমি কিছুই করতে পারিনি তোমার জন্য। ফুপিয়ে কাঁদতে থাকে পূর্ণা। মানুষটার কথা কিছুই ভালো মনে করছে না সে। কেঁদো না পূর্ণা, শক্ত করো নিজেকে। আমি না থাকলে তোমার যেন কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা আমি করে গিয়েছি। বেশ কিছুদিন যাবৎ আমার শরীরটা ভালো ছিল না। আমি বুঝতে পারছিলাম সময়টা বুঝি এগিয়ে এসেছে। তাই যা করার করেছি আমি এরই মধ্যে। আমার বন্ধুর ছেলে উকিল রেজাউলকে তো তুমি চেনো, দেখেছো অনেকবার বাড়িতে। ও তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে। আমার ছেলে মেয়েদের অনেক আছে, আমি নিজেও রেখেছি তাদের জন্য অনেক। কিন্তু যে স্বীকৃতি আমি তোমাকে দিয়েছি, তার জন্য এসব তোমার প্রাপ্য। নিজেকে কখনো ছোট মনে করবে না তুমি। দুর্বল মনে করবে না এদের সামনে। তুমি ভালো থাকবে পূর্ণা। বিস্ফোরিত চোখে মবিন সাহেবের দিকে তাকিয়ে থাকে পূর্ণা। হালকা চিৎকার করে ওঠে বলে, সম্পত্তি? কি করব আমি ওই সম্পত্তি দিয়ে? যেই বটগাছ আমার মাথার উপরে এতদিন ছিল, যে মায়ায় সে আমায় আঁকড়ে ধরে রেখেছে, যে স্বীকৃতি আমাকে সে দিয়েছে, সেই মানুষটা আমার মাথার উপরে না থাকলে এই সম্পত্তির কি মূল্য? সব তুচ্ছ আমার কাছে, সব। হাউ মাউ করে কাঁদতে থাকে পূর্ণা। মবিন সাহেব কিছু বলেন না, মুচকি একটু হেসে আস্তে আস্তে নিথর হয়ে যায়। পূর্ণা সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। ছুটে যায় বাইরের করিডোরে ডাক্তার ডাকতে। সেই ভোর 4:35 ডাক্তার মবিন সাহেবকে মৃত ঘোষণা করে। মবিন সাহেবের বাড়িতে বিশাল মিটিং বসেছে। সেই মিটিংয়ে সবাই বসেছে। মবিন সাহেবের 4 ছেলে, তাদের স্ত্রীরা, 3 মেয়ে, তাদের স্বামীরা এবং উকিল রেজাউল। এই মিটিংয়ে অনুপস্থিত শুধু পূর্ণা। তার অবশ্য এদিকে কোনো মন নেই। অসম বয়সের সঙ্গীকে হারিয়ে তার মানসিক অবস্থা শোচনীয়। সারাদিন নিজের ঘর আটকে এক কোণায় পড়ে থাকে। আলোচনার বিষয়বস্তু মবিন সাহেবের সম্পত্তি। কোন ছেলে বা কোন মেয়ে কতটুকু পাবে, রেজাউলকে কেউ কিছু বলার সুযোগই দিচ্ছে না। তার আগেই সবাই নিজেরাই ভাগ বাটোয়ারা করতে ব্যস্ত। দেখ, আমি তোদের সবার বড় বোন, বাবার পরে আমি তোদের অভিভাবক। তাই আমার কথাটা সবাই মন দিয়ে শোন। সবাই চিত্রার দিকে তাকায়। সবাই তো যা নেওয়ার নিচ্ছিস। এই বাড়িটা আমি নেই? পুরনো আমলের বাড়ি, কতই বা মূল্য হবে? তোদের বেশি ছেড়ে দিচ্ছি। চিত্রার কথায় সব কয়টা ভাই বোন হৈ হৈ করে উঠল। আপা, এই কথাটা কিভাবে বলো তুমি? পুরনো বাড়ি তো কি হয়েছে, এই এত বড় বাড়ির বর্তমান মূল্য জানো তুমি? কিভাবে এটা তুমি নিতে চাও? সামনের মাসেই আমার একটা প্রজেক্ট আছে। এই রকম জায়গা হলে বেশ হয়। ভাবছি এই বাড়িটা ভেঙেই আমার প্রজেক্টের কাজ শুরু করব। তাই তোরা আর যা নিবি নে, এই বাড়িটা আমাকে দে। বড় ভাই সাব্বিরের কথাতেও বাকি ভাই বোনগুলো অমত জানায়। আর যা নিবে নিবে, কিন্তু এই বাড়ির ভাগ কেউ ছাড়বে না। রেজাউল সব শুনছে চুপ করে, কারণ সে এদের থেমে যাওয়ার অপেক্ষা করছে। এরা ভাবতেও পারছে না এরা যা চাচ্ছে তা কোনো দিনই পাবে না এরা। প্রায় ঘন্টা 2 বাঘ বিতণ্ডার পরে ঠিক হলো 7 ভাই বোনই এই বাড়ির ভাগ নেবে। যে যার ভাগে নিজের কাজ করবে। কেউ ফ্ল্যাট বানাবে, কেউ বা প্রজেক্টের কাজ করবে। আবার কেউ নিজের ভাগটুকু বিক্রি করে টাকা নিয়ে যাবে। ব্যাস, সবাই খুশি। কিন্তু এখন বলো, ওই হাবাতে ঘরের মেয়েটাকে কবে তাড়াবে এখান থেকে? ওকে নিয়ে এত ভাবার কি আছে? এক্ষুনি ঘাড় ধরে বের করে দিলেই হয়। আমাদের বাবা ওকে মাথায় তুলে রেখেছিল বলে কি আমরাও রাখবো? কিন্তু আপা, এতদিন বাবাকে দেখেছে ও। আমরা কেউ তো পারিনি সেভাবে বাবার খোঁজ নিতে। ওকে কি কিছুই দেব না আমরা? ছোট ভাইয়ের কথা শুনে সবাই চড়ু চোখে তার দিকে তাকায়। সাব্বির রাগী কণ্ঠে বলে, হাসিব, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এতদিন বাবাকে দেখেছে, ওকে কিছু টাকা দিয়ে বিদায় করে দেওয়া যাবে। কিন্তু তার জন্য তাকে আমাদের সম্পত্তির ভাগ কেন দিতে হবে? এটা আবার কেমন কথা? বাকি সবাই সায় দেয় সাব্বিরের কথায়। ভাই বোনের চাপে চুপ হয়ে যেতে বাধ্য হয় ছোট ভাই হাসিব। আচ্ছা, ওকে তাহলে এখনই ডেকে আনা হোক। টাকা পয়সা সবাই মিলে কিছু দিয়ে আপদ আজই বিদায় করি। ঠিক বলেছিস ভাই, হাওয়াতের ভাবটা দেখলে বাঁচি না। বাবা চলে গেল আমাদের, উনি নাওয়া খাওয়া বাদ দিয়ে দিব্যি সুন্দর একটা ঘর দখল করে শোক পালন করছে।
তোর এতে কি? তোর সাথে বাবার কি সম্পর্ক? আরে বুঝিস না, সবেই সম্পত্তি পাওয়ার জন্য এমন করছে। ভাবছে 2 দিন নাটক করলে বোধহয় সম্পত্তি পাওয়া যাবে সব। ওকে ডেকে পাঠা, আজই তল্পি তল্পা নিয়ে চলে যাক, ঝামেলা বিদায় হোক। পূর্ণাকে মাঝে বসিয়ে পরের ধাপের আলোচনা শুরু হয়েছে। তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তাকে এখন কি করতে হবে। কিছু টাকা পয়সা নিয়ে এক্ষুনি এই বাড়ি ছাড়তে হবে, কারণ কিছুদিনের মধ্যেই হয়তো ভাঙা হবে এই বাড়িটা। পূর্ণা শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সবার দিকে। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলে, আমি কারো কোনো ক্ষতি করব না। একটা কোনায় পড়ে থাকবো, মানুষটার স্মৃতিটুকু নিয়ে থাকবো। আমাকে তাড়িয়ে না দিলে হয় না? বিরক্তিতে চোখ কুঁচকে তাকায় সবাই পূর্ণার দিকে। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? এতদিন আমার বাবার ভালো মানুষের সুযোগ নিয়ে মা মেয়ে মিলে তার মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছো। এখন তো আর তা চলবে না, এই বাড়ি ভাঙা হবে। তোমার মাকে খবর দাও, এসে নিয়ে যাক তোমাকে। একটু গলা খাকড়ি দিয়ে সাকিব বলল, চিন্তা করো না, তোমাকে আমরা বেশ কিছু টাকা দেব। আফটার অল আমার বাবাকে সেবা যত্ন করেছো তুমি। একটা নার্স রাখলেও তো তাকে টাকা দিতে হতো। পূর্ণা অবাক হয়ে তাকালো তার দিকে, ভাঙা গলায় বলল, নার্স? বিরক্ত হয়ে জয়িতা বলল, তা নয় তো কি? তুমি কি ভেবেছো তুমি আমাদের পরিবারের সদস্য হয়ে গেছো? নার্স নয় তো কি? এই জালালকে ডেকে পাঠাও তো কেউ, ওর মাকে গিয়ে খবর দিক, এসে নিয়ে যাক এই আপদকে তাড়াতাড়ি। কাপা কাপা গলায় পূর্ণা বলল, আমার মা মারা গিয়েছে 6 মাস আগে। ছোট বোনদের বিয়ে হয়ে গেছে, বাড়িতে কেউ নেই এখন। বাড়িটাই নেই, চাচারা বেচে দিয়েছে, কোথায় যাব আমি? সবাই একটু থতমত খেয়ে যায়। পূর্ণার মা যে আর নেই তা কেউ জানতো না। খানিক বাদে প্রিয়তা বলল, ও এমন ভিখারির দশা, তো আর কি করা? আমার সাথে আমার বাসায় চলো কিছুদিন, আমার একটা কাজের লোক দরকার। তুমি না হয় ওখানে থেকো। তুই কি পাগল হলি প্রিয়তা? এসব মেয়েকে চিনিস? বাড়িতে প্রায় জামাই একা থাকে, এরা সুচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বের হয়। চিত্রার কথায় খানিকটা কেঁপে ওঠে পূর্ণা। তার দেওয়া ইঙ্গিত বুঝতে একটুও দেরি হয় না তার। পূর্ণার খুব অস্থির লাগে, মবিন সাহেবের মতো একজন ফেরেস্তাময় মানুষের একটা ছেলে মেয়েও তার মতো কেন হলো না। হঠাৎ পূর্ণা শক্ত গলায় সামনের দেয়ালের দিকে তাকিয়ে বলে, এই বাড়ি ছেড়ে এক পাও নড়ব না আমি। দেখি কে কি করতে পারেন আপনারা। সারা ঘরে পিনপতন নীরবতা। কেউ যেন হজম করতে পারল না পূর্ণার এই কথা। 7 জোড়া হতভম্ব চোখ গোল গোল হয়ে তাকিয়ে আছে পূর্ণার দিকে, কিন্তু পূর্ণার সেদিকে কোনো খেয়াল নেই। ঠিক আগে যেমন বসেছিল শক্ত অবিচল হয়ে, তেমনি ঠায় বসে থাকলো। শুধু একটা মানুষের ঠোঁটের কোণে মুচকি একটা হাসি ফুটে উঠল। সে হলো উকিল রেজাউল। সে এক্ষুনি পারে এই 7টা নিমক হারামের মুখ বন্ধ করে দিতে, কিন্তু না, সে নিজেও এর শেষ দেখতে চায়। সর্বপ্রথম নিজেকে সামলে মুখ খুলল বড় ছেলে সাব্বির। কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, এই কি বললে তুমি? আবার বলো তো। পূর্ণার চোখ টকটকে লাল ঝাঁজের সাথে বলল, কি বলছি শুনতে পাননি? আমি এই বাড়ি ছেড়ে এক চুলও নড়ব না। এই বাড়িতে আমার অধিকার আছে। এই বাড়ি আমার স্বামীর বাড়ি। মুহূর্তের মধ্যে সবাই আঁতকে উঠে চিৎকার করে উঠল। মবিন সাহেবের বাড়িতে যেন বাজ পড়ল হঠাৎ। জয়িতার হাতে কাচের গ্লাস ছিল, হাত থেকে পড়ে গিয়ে কয়েক টুকরো হয়ে গেল। স্বামীর বাড়ি মানে? জি ঠিক শুনেছেন, আপনাদের বাবা বছরখানেক আগে আমাকে বিয়ে করেছে। সম্মানের সাথে এই বাড়িতে আমাকে এই বাড়ির বউ করে স্বীকৃতি দিয়েছে। হ্যাঁ ঠিক এই ভয়টাই তিনি করেছিলেন। তিনি চলে যাওয়ার পর আপনারা এইভাবে আমাকে কুকুর বেড়ালের মতো দূর দূর করে তাড়িয়ে দেবেন। তাই তিনি এমন স্বীকৃতি আমাকে দিয়ে গিয়েছেন যাতে এই বাড়িতে আপনাদের মতো আমারও সমান অধিকার থাকে। তুমি মিথ্যে বলছো। আমাদের বাবা আমাদের না জানিয়ে কখনো এই কাজ করতে পারেন না। আচ্ছা তাই নাকি? শেষ কবে নিজের বাবাকে ফোন করেছেন আপনাদের মধ্যে কেউ? তার 7টা ছেলে মেয়ের মধ্যে একজনও তার ফোন ধরেনি। জালালকে আপনাদের বাড়ির খবর দিয়ে পাঠালে তার সাথে দেখা পর্যন্ত করেননি আপনারা কেউ। শেষমেশ মানুষটা জালালের হাতে চিঠি পর্যন্ত পাঠিয়েছে। আপনারা সেই চিঠি জালালের সামনেই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছেন। কি দোষ ছিল আপনাদের বাবার? নিজের দেখাশোনার জন্য একটা মানুষকে রেখেছিল তার কাছে, এটাই। পূর্ণা শ্বাস ফেলার জন্য একটু থামে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। ওদের মধ্যে কেউ পূর্ণার এই রূপের সাথে পরিচিত না। ভেবেছিল অল্প কিছু টাকা দিয়ে এই ভিখারিটাকে বের করে দেওয়া যাবে এই বাড়ি থেকে, কিন্তু এ কি শুনলো তারা? আমরা বিশ্বাস করি না তোমার কথা। তুমি এই বাড়িতে থাকার জন্য আমাদের বাবার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। পূর্ণা তখন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাব্বিরের কথায় এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল সে। সবাই হতভম্ব হয়ে বসে আছে।
পূর্ণা ফিরল হাতে কিছু কাগজপত্র নিয়ে। সেই কাগজগুলো ছুঁড়ে দিল সবার সামনে। দেখুন, এগুলো তার সাথে আমার বিয়ে হওয়ার প্রমাণ, আমাদের বিয়ের কাবিন। আপনাদের কাছে আমার প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যে ছেলেমেয়েরা বাবা চলে যাওয়ার 2 দিনের মাথায় এভাবে সম্পত্তির জন্য বৈঠক বসাতে পারে, তাদের কাছে নিজেকে প্রমাণ দিতেও রুচিতে বাধে আমার। অসভ্য মেয়ে, আমার বাবার ভালো মানুষের সুযোগ নিয়ে তাকে জোর করে বিয়ে করেছো, এখন আবার বড় বড় ভাষণ দিচ্ছ। চুপ, একদম চুপ। পূর্ণার টকটকে লাল চোখের দিকে তাকিয়ে ভড়কে যায় সবাই, থতমত খেয়ে চুপ করে যায়। আমি ভাষণ দিচ্ছি নাকি আপনারাই তখন থেকে ছোট লোকের মতো কার্যকলাপ করে যাচ্ছেন? কোথায় ছিল বাবার প্রতি আপনাদের এত ভালোবাসা? নিজের নাতি নাতনিগুলোকে দেখার জন্য যখন মানুষটা ছোট বাচ্চাদের মতো কেঁদে বেড়াতো, নিজের মেয়েদের গলার স্বর একটাবার শোনার জন্য ফোনটা হাতে নিয়ে বারান্দার এই প্রান্ত থেকে ওই প্রান্ত হেঁটে বেড়াতো, কই একবারও তো তখন কেউ ফোনটা ধরেননি? অসুস্থ হলে বিছানায় শুয়ে কাতরাতেন আর প্রলাপ বকতেন, আমার ছেলে মেয়েদের এনে দাও পূর্ণা, আমার ছেলে মেয়েদের এনে দাও। কোথায় ছিলেন তখন আপনারা? একটা বাড়ির জন্যেও কেউ নিজের কাছে নিয়ে 2টা দিন রাখতে পারেননি তাকে। যখনই সে ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে, তেমনি আমাকে আঁকড়ে ধরেছিল। ঠিক তখন নিজের বাবার চরিত্র নিয়ে কথা বলতেও দ্বিধাবোধ করেননি আপনারা। আর যখন মানুষটা চলে গেল, আপনারা আমাকে বের করে দিয়ে তার সম্পত্তি ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছেন। সবাই রাগে ফোঁস-ফোঁস করছে, কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে না, কারণ পূর্ণার বলা একটা কথাও মিথ্যে না। কিন্তু তাই বলে এই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দিতে হবে, এটাও তারা মানতে পারছেন না। এই 2টা বছর ওই মানুষটা আমাকে স্নেহের পরশে আগলে রেখেছে। এই নিষ্ঠুর সমাজের আড়ালে আমার যাতে সমাজের কাছে অপমানিত হতে না হয়, তাই আমাকে দিয়েছে তার মতো মানুষের স্ত্রীর সম্মান। সেই মানুষটার স্মৃতি ঘেরা এই বাড়ি, না তো এই বাড়ি ছেড়ে আমি যাব, আর না তো এই বাড়ি আমি ভাঙতে দেব। আপনাদের বাবার আরও অনেক সম্পত্তি আছে, প্রজেক্টের কাজ, নতুন বাড়ি, শপিং মল, যা বানান সেখানে গিয়ে বানান। এই বাড়ি যেমন আছে তেমনই থাকবে, এটা মবিন উদ্দিন চৌধুরী স্ত্রীর আদেশ। পূর্ণার কথায় হা করে তাকিয়ে আছে মবিন সাহেবের 7 ছেলে মেয়ে। তারা কল্পনাতেও ভাবতে পারেনি সামান্য 2 পয়সার একটা কাজের লোকের মতো মেয়েকে তাদের বাবা এতটা প্রশ্রয় দিতে পারে যে তাকে বিয়ে পর্যন্ত করেছে। আর সেই মেয়ে কিনা তাদের মুখের উপরে এত কথা বলছে। ডুকরে কেঁদে উঠল মেয়েরা। দেখ ভাই দেখ, আমাদের বাবা কি ভুলটা করে গেছে দেখ, কি একটা কাবিন দেখিয়ে আমাদের তাড়িয়ে দিচ্ছে আমাদের নিজের বাড়ি থেকে। পূর্ণা আগুনের মতো জ্বলছিল, আস্তে আস্তে নিজেকে শান্ত করে বলে, এটা আপনাদের বাবার বাড়ি, এই বাড়ি থেকে আপনাদের তাড়ানোর কোনো অধিকার আমার নেই। এখানে আপনারা যখন খুশি আসবেন থাকবেন, এটা আপনাদের নিজেদের বাড়ি। কিন্তু এই বাড়ি ভাঙবেন না, এটা যেমন আছে তেমন থাকবে। এই বাড়ির প্রতিটা আনাচে কানাচে ওই মানুষটার স্মৃতি আছে, তাই বাড়ি ভাঙার কোনো প্রশ্নই আর উঠবে না। এই মেয়ে, এই তোমাকে কৈফিয়ত দিতে হবে আমাদের? হ্যাঁ, বাবা তোমাকে বিয়ে করেছে, তো তাতে কি হয়েছে? তুমি বাবার দ্বিতীয় স্ত্রী, আমরা প্রথম। মাত্র 1 বছর হয় তোমাকে বাবা বিয়ে করেছে, তাই বলে তুমি যা বলবে তাই হবে নাকি? তোমাকে আমরা অন্য জায়গা থেকে জমি জমা লিখে দেব, এই বাড়ির ভাগ থেকে কিছু টাকাও দেব, কিন্তু তোমার এত কথা আমরা শুনবো না। পূর্ণা কিছু বলতে যাবে, তার আগেই উকিল রেজাউল সবাইকে থামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। পূর্ণা চোখের ইশারায় তাকে চুপ করতে বলল, কিন্তু সে সেদিকে পাত্তা দিয়ে একটু কেশে সবার মাঝে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলো। দেখুন, অনেকক্ষণ ধরে আপনাদের সব কথা শুনলাম। আপনাদের পারিবারিক বিষয়ে প্রবেশ করার কোনো ইচ্ছা আমার ছিল না। আপনারাই আমাকে ডেকে এনেছেন, তাই এখন আমি কিছু কথা বলতে চাই। পূর্ণা মাথা নিচু করে বলল, রেজাউল সাহেব, মবিন সাহেবের ছেলেমেয়েরা ছোট নয় কেউ, সবাই শিক্ষিতও বটে, তাই তাদের অন্য কিছু না বলার অনুরোধ থাকবে। না পূর্ণা ম্যাডাম, স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। কী দায়িত্ব রেজাউল ভাই? সাব্বির, সাকিব সহ সব ভাই চোখ কুঁচকে তাকায়। বলছি, পূর্ণা ম্যাডাম আমাকে মানা করেছিলেন বলতে, কারণ তিনি চান না সত্যিটা আপনারা সবাই জানুন। ফোঁস করে একটা শব্দ করে চিত্রা, রাগে তার শরীর কাঁপছে। ওকে, যে ওর নিষেধ শুনতে হবে? আপনি আমাদের বাবা যা বলেছেন তাই বলুন। ও তো চাইবেই আমরা সত্যি না জানি, যাতে এই বাড়ির ভাগও একা পায়। মুচকি হাসলেন রেজাউল, হাসি ঠোঁটে ঝুলিয়েই বললেন, জি, ভাগ উনি একাই পাবেন এই বাড়ির। আর এই কারণেই বলতে মানা করেছিলেন, যাতে নিজের বাবার বাড়ি আসতে আপনাদের কখনো কোনো বাধা না থাকে। সবাই সমস্বরে চিৎকার করে উঠল, তার মানে কি বলতে চাচ্ছেন আপনি?
জি, ঠিক শুনেছেন। আপনাদের বাবা মৃত্যুর 6 মাস আগে এই বাড়ি তার দ্বিতীয় স্ত্রী মানে পূর্ণা ম্যাডামের নামে উইল করে দিয়েছেন। সমমূল্য সম্পত্তি আপনাদের প্রত্যেককে দেওয়া হয়েছে। তবে এই বাড়ির ভাগ আপনাদের কারও নেই। এই বাড়ি একান্তই পূর্ণা ম্যাডামের। মবিন সাহেবের 7 ছেলেমেয়ের একসঙ্গে এতগুলো খবর হজম করতে কষ্ট হয়। মেয়েরা চিৎকার করে কেঁদে ওঠে। ছেলেরাও স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে রেজাউলের দিকে। কি বলছেন কি আপনি রেজাউল ভাই? আপনার মাথা ঠিক আছে? বাবা এই ভিখারি মেয়েটাকে এত বড় বাড়ি লিখে দিয়েছে? নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে আপনার। হাসতে হাসতে রেজাউল বলেন, জি ভাই, আমার মাথা ঠিক আছে, কোনো ভুল হচ্ছে না। আর যাকে ভিখারি মেয়ে বলছেন তিনি আপনাদের বাবার লিগ্যাল ওয়াইফ এবং একই সাথে এই বাড়ির মালকিন। না না, এটা কোনো দিনও সম্ভব না। না না, অসম্ভব কথা। মাথায় হাত দিয়ে বসে পড়ে সবাই। পূর্ণা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে এক কোণে। এই কিছুক্ষণ আগেই এই মানুষগুলোই তাকে বের করে দিতে চেয়েছিল এই বাড়ি থেকে, আর এখন নিজেরা এই বাড়ির আশ্রিত। দেখুন, এটা আপনাদের বাবার বাড়ি। উনি আমার নামে লিখে দিয়েছেন বলে এই নয় যে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেব আমি বা আপনাদের অধিকার কেড়ে নেব। এটা আগেও যেমন আপনাদের বাবার বাড়ি ছিল, এখনও তাই আছে। এটা আপনাদেরই বাড়ি। শুধু আমার আদেশ, এই বাড়ি ভাঙবে না। এটা যেমন আছে তেমন থাকবে। আমি চাইনি সত্যিটা আপনারা জানুন, কারণ আমি চাই না আমার মতো একটা ভিখারি বাড়ির মেয়ের নামে এত বড় সম্পত্তি এটা আপনারা হজম করতে কষ্ট হোক। আমি এই সম্পত্তি চাই না। কোনো লোভ নেই আমার এই বাড়ির ওপরে। আমি সত্যিই এক অসম বয়সের সঙ্গীকে ভালোবেসেছিলাম তার সরলতাকে, সততাকে। যদি পরকালে কখনো তার সাথে দেখা হয় আমার, আমি এই স্নেহের অধিকার নিয়েই তার কাছে যাব। প্রথম স্ত্রী আর ছেলে মেয়ে হিসেবে আপনারাই থাকবেন তার আপন। আমার শুধু একটাই চাওয়া, এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না। 7 জোড়া নির্লিপ্ত চোখ উপেক্ষা করে ঘরের বাইরে পা রাখে পূর্ণা। আকাশে খুব মেঘ করেছে, একটু পরেই 2 কুল ছাপিয়ে বর্ষা নামবে। পূর্ণা তার আলুথালু খোপাটা খুলে দেয়। আজ সে ভিজবে বৃষ্টিতে, আজ সে চিৎকার করে কাঁদবে। বৃষ্টির পানির সাথে আজ এক হয়ে যাবে তার অসম বয়সের সঙ্গী হারানোর যন্ত্রণা। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।